ল্যাপটপ অন করে দাও। Off। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমাকে হোস্ট করে দেন। স্যার আপনাকে স্যার হোস্ট করে দিচ্ছি স্যার, আমি স্টুডেন্টকে বলে দিচ্ছি, স্টুডেন্ট জয়েন করবে স্যার, ঠিক আছে স্যার? ঠিক আছে, ঠিক আছে, হয়। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, লেখা ওঠে আমার।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের লেকচার 6 এর উপর সেকেন্ড ক্লাস। আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কনজাংশন আর একটা হচ্ছে এগ্রিমেন্ট। তো ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা আজকে পড়ব সেটা হচ্ছে যে কনজাংশন যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন অ্যাকচুয়ালি এর সঠিক পাংচুয়েশন কেমন হবে বা কোনটা হওয়া উচিত। এই কনজাংশনের টপিকটা আমাদের মূলত কাজে লাগবে হচ্ছে রিটেন পারপাসে, রিটেন সেগমেন্টে। প্রিলিতে এটা নিয়ে তেমন কোনো কাজ নাই। সো প্রিলির জন্য আসলে এটা না পড়ালেও বা না পড়লেও চলতো আপনাদের। তারপরেও যেহেতু একটা পার্ট অফ স্পিচ হিসেবে আছে, তাই আমি আপনাদেরকে এটা একটু পড়াচ্ছি যাতে আপনারা রিটেনে ভুল ভ্রান্তি গুলো না করেন। তো কনজাংশনে আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কনজাংশনের পাংচুয়েশন। আহ দেখা যাচ্ছে তো সবার? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তো কনজাংশনের পাংচুয়েশনটা আমরা আজকে শিখবো। কনজাংশনকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। সো প্রথমে আসি আমরা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা আমরা যখন বাক্যে ব্যবহার করব তখন এটার পাংচুয়েশনটা আসলে কেমন হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম আলোচনার বিষয়। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোর পাংচুয়েশন এটা শেখার আগে আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো বা কয়টা বা কোনগুলোকে বলে। বেসিকলি সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন আছে আমাদের হচ্ছে পাঁচটা, এই সরি সাতটা। এই সাতটা কোঅর্ডিনেটিং কনজাংশনকে সংক্ষেপে বলে হচ্ছে ফ্যান বয়েজ। আবারও বলতেছি, সংক্ষেপে বলা হচ্ছে ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজ দ্বারা আমরা আসলে কোন শব্দগুলোকে প্রকাশ করি? এফ, এ, এন, বি, ও, ওয়াই, এস। ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। সো আমরা যদি একটু দেখি, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই সাতটা কনজাংশনকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়, যেগুলোর ফার্স্ট লেটারটাকে নিয়ে এই ফ্যান বয়েস অ্যাক্রোনিমটা গঠিত হয়েছে সহজে মনে রাখার জন্য। তাহলে আমাদের মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন কয়টা? সাতটা। তাহলে এতক্ষণ আমরা কথা বলে যে ইনফরমেশনটা শিখলাম সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সাতটা। সেকেন্ড যে জিনিসটা আমরা এখন শিখব সেটা হচ্ছে এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা আসলে কি করি। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা ওয়ার্ডকে যুক্ত করি, ফ্রেজকে যুক্ত করি এবং ক্লজকে যুক্ত করি। আই রিপিট, দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করতে পারি, দুই বা ততোধিক ফ্রেজকে যুক্ত করতে পারি, কিংবা দুই বা ততোধিক ক্লজকেও আমরা যুক্ত করতে পারি। কার মাধ্যমে? কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে। তাহলে প্রথম জিনিস শিখলাম কোঅর্ডিনেটিং কনজাংশন সাতটা। সেকেন্ড জিনিস শিখলাম কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা কোন কোন জিনিসকে যুক্ত করতে পারি। থার্ড যে জিনিসটা এখন শিখবো সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুইটা ক্লজকে যোগ করা হয় তখন
যেই বাক্যটা বা যেই সেন্টেন্সটা গঠিত হয় সেই বাক্য বা সেন্টেন্সটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তিনটা জিনিস আমরা শিখলাম। এখন আমাদের মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যখন আমরা ব্যবহার করব, কেন ব্যবহার করব? ওয়ার্ডকে যুক্ত করার জন্য, ফ্রেজকে যুক্ত করার জন্য, ক্লজকে যুক্ত করার জন্য, তখন আমরা পাংচুয়েশনটা কিভাবে ব্যবহার করব। সো প্রথমে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন শুধুমাত্র ওয়ার্ড অথবা ফ্রেজকে যুক্ত করব তখন এক ধরনের রুল, আবার যখন ক্লজকে যুক্ত করব তখন এক ধরনের রুল। তাহলে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ওয়ার্ড আর ফ্রেজ একটা অংশ, ক্লজ আর একটা অংশ। আমি যতটুকু কথা বলেছি এতটুকু কথা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন কি এর মধ্যে আছে যতটুকুর মধ্যে বলেছি? ধরে নিলাম নেই। আচ্ছা, ভেরি গুড। এখন আসেন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করব তখন পাংচুয়েশনটা আমরা এখন দেখা শুরু করব। এখন আমরা আজকের টপিকের মূল আলোচনায় যাচ্ছি। এতক্ষণ যা শিখছি সেটা এডিশন। সো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন দুইটা ওয়ার্ড অথবা ফ্রেজকে যুক্ত করব তখন আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোর আগে কোনো ধরনের কমা ব্যবহার করব না। Samuel's house is beautiful and spacious. এন্ড দ্বারা এখানে দুইটা ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে। Does Samuel work in a hospital or in a college? অর দ্বারা in a hospital এবং in a college দুইটা ফ্রেজকে যুক্ত করা হয়েছে। সো এই জায়গাটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন দুইটা ওয়ার্ডকে যুক্ত করছি তখন এই কনজাংশনের আগে কোনো ধরনের কমা ব্যবহার করা যাবে না। এখন আপনারা বলতে পারেন, স্যার এই জিনিসটা তো আমরা সবাই জানি, তাহলে আমাদেরকে পড়ানোর কি আছে? এই মাথায় কি ঠিক আছে হ্যাঁ, মাথায় কি চলতেছে না? এটা তো আমরা সবাই জানি, এটা পড়ানোর কি আছে? স্যার। স্যার এটা কি রিটেনের জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, রিটেনের জন্য। হ্যাঁ, আমি তো শুরুতে বলেছি, আপনি বোধহয় পরে ঢুকেছেন। আজকের লেকচারের কনজাংশন পার্টটুকু শুধুমাত্র রিটেন পারপাসে আপনাকে সার্ভ করবে, প্রিলিতে আপনাকে লাগবে না। এটা পড়াই তেমন না, আমি জাস্ট একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইছি তো, তা আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি আর কি। বুঝেন নাই আমার খাটুনির কি জানি বলে এটা, সার্থকতা আর কি। আচ্ছা, এখন এতটুকুতে কারো কোনো প্রশ্ন থাকলে দেখি করেন তো, বুদ্ধি খাটায়। সহজ করে দিচ্ছি, এক্সাম্পল গুলো পড়ার দরকার নাই, আমার হেডলাইনটা পড়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আছে কি কোনো প্রশ্ন? হাই হাই, কেমনে শোন। তাহলে প্রশ্ন আমি করি। তাহলে দেখেন এখানে আমি যে কথাটা বললাম, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন কি লিখছি, লাল কালারে কি Only লিখছি? two words. Only two words or phrases. আমি কি টু ওয়ার্ডস অর ফ্রেজ লিখছি নাকি অনলি টু ওয়ার্ডস অর ফ্রেজ লিখছি? No. Only two words. অনলি। তাহলে অনলি কথাটার মানে কি? দুইটাই, এর বেশি না, তাই তো? জি স্যার, শুধুমাত্র। শুধুমাত্র দুইটা ওয়ার্ড।
তাহলে এখন আপনারা আমাকে উত্তর দেন তো, যদি দুইয়ের অধিক হয়, মনে করেন আমি যদি বলি সামিউস হাউস ইজ বিউটিফুল, তারপরে হচ্ছে মনে করেন আরেকটা ইয়া দিলাম, কি দেয়া যায়, দর্শনীয় ইংরেজি কি, ধরেন স্পেকটিকিউলার এন্ড স্পেশিয়াস, যখন আমি তিনটা যোগ করলাম তখন আমি কয়টা কমা ব্যবহার করব? বিউটিফুল আছে, বিউটিফুলের পরে স্পেকটাকিউলার আছে এন্ড স্পেশিয়াস আছে। এখন বলেন কোথায় কোথায় কমা হবে? আচ্ছা, আমি আরেকটু সহজ করে বলি। আমি বললাম জামিল ইজ, জামিল বাদ দেন, এখানে কাকে নেওয়া যায়? অনেক, শুরুতেই আছে। অনেক ইজ রিচ, হ্যান্ডসাম এন্ড স্মার্ট। বলেন তাহলে অনেক ইজ রিচ, রিচের পরে কমা হবে, জি স্যার, হবে স্যার। জি হ্যান্ডসামের স্যার পরে রিচের পুরো কমা হবে। না স্যার হ্যান্ডসামের পুরো কমা হবে না। স্যার very কমা ইউজ করাও যায়, না করা যায় হ্যান্ডসামের পর। আচ্ছা, সুন্দর একটা কথা বলছেন, কমা ইউজ করাও যায় নাও করা যায়। এই জিনিসটা কার কাছ থেকে শিখতে পেরেছেন বলেন তো আমাকে? স্যার একটা গ্রামার বইয়ে পড়ছিলাম। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। ওখানে টপিকটা কি ছিল ভাইয়া, মনে আছে? না স্যার, ভালো মতো মনে নাই। ওকে, যাক, অ্যাটলিস্ট কিছু একটা শিখছেন, আলহামদুলিল্লাহ। এইবার তাহলে মূল খেলাটা শুরু করি। আমরা আসলে ভুলটা কোথায় করি? এতটুকু বুঝছেন কিনা আপাতত? অনলি টু ওয়ার্ডস অর ফ্রেজ কে আমরা যখন কানেক্ট করবো তখন কোনো কমা ব্যবহার হবে না, এতটুকু কি ওকে? ওকে স্যার। আচ্ছা, এখন যদি শব্দ বা ফ্রেজ সংখ্যা দুইয়ের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এক্সাম্পল দুইটা ভালো করে পড়েন। একটু, এখানে একটা অর হবে। ভালো করে পড়েন। কি শিখলেন আমাকে বোঝান কেউ দেখি। যার যা প্রশ্ন আছে আমাকে করেন এই দুইটা এক্সাম্পল থেকে। প্রথম সেন্টেন্সে এন্ড দ্বারা কয়টা শব্দকে যোগ করেছি? দুইটা শব্দ। হ্যাঁ, দুইটা শব্দ কি স্যার? দুইটা। না, তিনটা। দুই না দুইয়ের অধিক? দুইয়ের অধিক দুইয়ের স্যার। অধিক স্যার, দুইয়ের অধিক। তাহলে দুইটা কেন মনে হলো? ওকে, অর দ্বারা কয়টা ফ্রেজকে যোগ করেছি? তিনটা স্যার। তিনটা বা দুইয়ের অধিক, তাই তো? তো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন দুইয়ের অধিক ওয়ার্ড বা ফ্রেজকে যোগ করব তখন অবশ্যই কনজাংশনের আগে যতগুলো ওয়ার্ড অথবা ফ্রেজ আছে প্রত্যেকটার পরে কমা দিবেন।
লেখার ক্ষেত্রে। এতটুকু কি বুঝছেন? জি স্যার। হুম। এবার আসেন, কেউ কেউ আবার এই কমাটাকে অক্সফোর্ড কমা বলে, কেউ কেউ, সবাই না। তাদের মধ্যে এই কমাটা না দিলেও চলে। এই কারণে আপনারা অনেক বই বা বিভিন্ন ধরনের রাইটিং এ এই কমাটা পাবেন না। কিন্তু এটা না দিলেও চলে, এটার মতামত হচ্ছে সীমিত বা আলাদা। কিন্তু দিলে যে এটা সঠিক, এটা 100% সবাই একমত। তাহলে আমরা কি মাইনরিটির পক্ষে যাব না মেজরিটির পক্ষে যাব? অবশ্যই মেজরিটি। সেই ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন দুই বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজকে যোগ করব, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কনজাংশনের আগের ওয়ার্ডটার পরেও কমা ব্যবহার করব। মনে রাখবেন, এটা ফর্মাল স্টাইল। বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করলাম, তখন আমরা কি করব সেটা আমরা পেলাম। এবার আসেন, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন ক্লজকে যুক্ত করব, দুইটা ক্লজ, তখন যেই সেন্টেন্সটা গঠিত হয় সেই সেন্টেন্সটার নাম কি বলছিলাম? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। এই জায়গাটাতে আমাদের ভুলটা আরো বেশি। দেখেন, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন দুইটা ক্লজকে যোগ করি, তখন আমরা কিন্তু জীবনেও এখানে কমা ব্যবহার করি না, করি? মনে হয় করি। করেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার না করলে ভুল হবে। অবশ্যই কমা ব্যবহার। তো এই তিনটা সেন্টেন্স ভালো করে পড়ার পরে কোনোটাতে কোনো প্রশ্ন থাকলে আমাকে বল। নাই? জি স্যার। কোনটায় আছে? তাহলে আমি প্রশ্ন করি, এই সেন্টেন্সটা সঠিক না ভুল? স্যার সঠিক স্যার। কেন কমা হবে না? স্যার কমা হচ্ছে না এর জন্য স্যার এখানে এই সেন্টেন্সটা মনে হয়, এই ক্লোজটা মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ না। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আপনার যখন দুইটা ক্রস যোগ হবে, তখন যে সেন্টেন্সটা গঠিত হয় সেই সেন্টেন্সটার নাম কি? কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে কি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট না কেন? সরি স্যার। ওকে, সমস্যা নাই, শিখতেই তো আসছেন, সরি বলার কিছু নাই। স্যার এখানে কি মিস্টার বার্নস কি কমন নেওয়া হয়েছে এই দ্বিতীয় তো সেন্টেন্স থেকে? লাইনে চলে আসছে, ভেরি গুড। দেখেন, এই 3 নম্বর সেন্টেন্সটার দিকে যদি আমরা একটু ভালো করে পড়ি, মিস্টার বার্নস মেড আ ব্যাড ইনভেস্টমেন্ট অ্যান্ড হি হি লস্ট অল হিজ সেভিংস। সেন্টেন্সটা এরকম না? জি স্যার, ওরকমটাই মনে হলো। হ্যাঁ। তো সাবজেক্ট যখন একই ছিল, তখন আমরা সাবজেক্টটাকে কি করেছি, কমন নিয়ে ফেলেছি, তাই না? জি স্যার। তো সাবজেক্ট যখন আমরা কমন নিয়ে ফেলবো, তখন আবার কমাটা ব্যবহার করা যাবে না, করলে ভুল হবে। এতটুকু বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ঠিক জি স্যার, বুঝতে পারছি।
2 নম্বর সেন্টেন্সটার দিকে যদি আমরা তাকাই, এই সেন্টেন্সের সাবজেক্ট উই এবং এই সেন্টেন্সেরও সাবজেক্ট উই। সাবজেক্ট কি একই না ডিফারেন্ট? একই সেম স্যার। তাহলে তো আমরা একই। যদি, হ্যাঁ, আমরা যদি উই কে কমন নিয়ে ফেলি তাহলে এখানে কমাটা তুলে দিতে পারবো, তুলে দিতে হবে। তুলে দিতে হবে, পারবো না, তুলে দিতে হবে। ঠিক সেম ভাবে এখানে যদি আমরা এন্ড এর পরে হিটাকে লিখি, এখানে অবশ্যই কমা ইউজ করতে হবে। কি হবে? আচ্ছা, ভেরি ওকে। দেখি সবাই মিলে আমাকে এই সেন্টেন্সটার বাংলা অর্থ বলেন। ফার্স্ট ফার্স্ট স্যার স্বাভাবিক অর্থে তো এরকম বোঝায় যে শায়লা তার বন্ধুকে ভালোবাসে এবং সে বাসায় ছিল না, এরকমটা কি? ভাইরা তার বন্ধুকে ভালোবাসে এবং সে বাসায় ছিল না। নাও টেল মি, কে বাসায় ছিল না? তো শায়লা। কেমনে বুঝছেন? স্যার এখানে মেবি সি এর জায়গায় স্যার তার শাইলাকেও চিন্তা করে যাচ্ছে আর তার বন্ধুকেও চিন্তা করে যাচ্ছে, কনফিউজ স্যার। দেখেন, সি দ্বারা কি হার ফ্রেন্ডকে বোঝানো সম্ভব নাকি সম্ভব না? তার সম্ভব মনে হয়। মনে হয় দিয়ে সুযোগ নেই। লেখাপড়া লেখাপড়া, ডিরেক্টলি বলবেন ইয়েস আর নো। স্যার ইয়েস স্যার। ওকে, সি দ্বারা কি শাইলাকে বোঝানো সম্ভব নাকি সম্ভব না? তো সম্ভব। সম্ভব। তাহলে একই প্রোনাউনের দুইটা অ্যান্টিসিডেন্ট আছে না নাই? আচ্ছা স্যার। সম্ভাবনা আচ্ছা স্যার। আছে, এটাও অ্যান্টিসিডেন্ট হতে পারে, এটাও অ্যান্টিসিডেন্ট হতে পারে। যদি এটা অ্যান্টিসিডেন্ট হয় শায়লা, তার মানে হচ্ছে শায়লা বাসায় ছিল না। আর যদি হার ফ্রেন্ড অ্যান্টিসিডেন্ট হয় তার মানে হার ফ্রেন্ড বাসায় ছিল না। এখন টিচার কোনটাকে বুঝবে বলেন তো? তার শায়লার ফ্রেন্ড কে? এরকম টিচারের বুঝে নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আপনাকে ক্লিয়ারলি টিচারকে বোঝাই দিতে হবে। তো আপনি এখানে লিখতে পারেন শাইলা অথবা হার ফ্রেন্ড। যদি এভাবে সেন্টেন্সটা লিখে গ্রামাটিক্যালি ঠিক হইলেও ভুল, ব্যবহারগতভাবে ভুল। কারণ এই প্রোনাউনের কয়টা অ্যান্টিসিডেন্ট পাওয়া যাচ্ছে? দুইটা। এই ক্ষেত্রে আপনাকে প্রপারলি মেনশন করে দিতে হবে শাইলা অথবা হার ফ্রেন্ড। আর আপনি যদি একান্তই প্রোনাউনটা লিখতে চান, কষ্ট করে ব্র্যাকেটে লিখে দিয়ে শাইলা অথবা হার ফ্রেন্ড, ঠিক আছে? তো প্রোনাউন ব্যবহারের ক্ষেত্রে একটু বিষয়টা রাখবি। তো কোঅর্ডিনেটিং কনজাংশন আমাদের গেল। এখন আমি একটা প্রশ্ন করি, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা কোন কোন জিনিসকে যুক্ত করতে পারি? ওয়ার্ড, দুটো ওয়ার্ড, ওয়ার্ড, দুইটা ফ্রেজ, ক্লোজ দুইটা ফ্রেজেস, সেন্টেন্স। দুটো ফ্রেজ। হ্যাঁ। এখন আমরা আসি, যদি আমরা সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করি, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা কোন কোন জিনিসকে যোগ করতে পারি? স্যার ক্লসকে যুক্ত করতে। ভেরি গুড। সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা আমরা শুধুমাত্র দুইটা ক্লজকে যুক্ত করতে পারি। সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কখনো ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করা যায় না, সবসময় দুইটা ক্লজকে যোগ করা। তো সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা বা কয়টা, কেউ বলতে পারবে?
স্যার হোয়াট, হুইচ, হু, হুম, এগুলি। ওকে, although, as if, as though. আচ্ছা ঠিক আছে, এবার আসি। কোঅর্ডিনেটিং কনজাংশন কয়টা ছিল? 7টা স্যার। সাতটা। এর বাইরে যা আছে সবগুলাই কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। প্রশ্ন থাকলে বা জানার কিছু থাকলে করতে পারেন। আচ্ছা, তো এখানে কিছু এক্সাম্পল আছে। শুরুতেই যেটা বলেছিলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা শুধুমাত্র দুইটা ক্লজকে যুক্ত করতে পারি। দুইটা ক্লজকে যুক্ত করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন দুইটা ক্লজকে যোগ করি তখন যে সেন্টেন্সটা গঠিত হয় সেটা কোন সেন্টেন্স? Compound sentence. কম্পাউন্ড সেন্টেন্স। ভেরি গুড। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন দুইটা ক্লজকে যোগ করবো সেটা কমপ্লেক্স সেন্টেন্স। Complex sentence. কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ যেমন আছে, সাবঅর্ডিনেট ক্লজও। এখন আসেন সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা আমরা যখন দুইটা ক্লজকে যোগ করব তখন দুইটা ক্লজের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা আমরা দুইটা ক্লজকে যোগ করেছি, এখানেও সেম অবস্থা। এখন বলেন, সামিল কামস ব্যাক টু হোম ফ্রম ওয়ার্ক, এটা একটা ক্লজ। হি লাইকস টু হ্যাভ এ কাপ অফ কফি, এটাও একটা ক্লজ। এই দুইটা ক্লজকে আমরা আফটার দ্বারা যোগ করেছি। এখানে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? স্যার প্রিন্সিপাল ক্লোজ কি হি লাইকস টু হ্যাভ এ কাপ অফ টি? কনফিডেন্টলি বলতাম। জি স্যার, ওটাই মনে হচ্ছে। আর কেউ? দেখেন, আমি একটা ছোটবেলার গল্প বলি আমার। আমি যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন আমাকে প্রথম দিন আমার আব্বু গিয়ে চেনাই দিয়ে আসছে, এরপর থেকে আমি একা একা যাই। তো তখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, আমার চাচারা আমার আব্বারা একসাথে থাকতাম। তো আমার চাচাতো বোন যখন হাই স্কুলে ভর্তি হলো, আমার থেকে 1 বছরের ছোট, তার স্কুলটা আমার স্কুলের পাশেই ছিল। আমি মুসলিম হাই স্কুলে, সে স্কলাস্টিকাতে, এক এক পাশাপাশি স্কুল। তো আমাকে প্রথম দিন নিয়ে গেছে, এরপর থেকে আমি একা একা যাই। কিন্তু আমার চাচাতো বোন যখন হাই স্কুলে ভর্তি হলো, আমার চাচি তাকে নিয়ে যেত, ছুটি হওয়া পর্যন্ত স্কুলে বসে থাকতো, ছুটি হলে নিয়ে আসতো। তো আমার চাচাতো বোনের সাথে গার্জিয়ান যেত স্কুলে, আমার সাথে কোনো গার্জিয়ান যেত না। এখন বলেন তো কে স্বাধীন ছিল, আমি নাকি আমার চাচাতো বোন? স্যার আপনি স্বাধীন ছিলেন। কেন? কারণ স্যার আপনার মানে
যেখানে ইচ্ছা মন যখন যা ইচ্ছা করতে পারতেন, বা মন চাইলে স্কুলও পালাতে পারতেন। না, আমি মূলত এটা জানার বিষয় ছিল না। আমি স্বাধীন ছিলাম হচ্ছে কারণ আমার সাথে কোনো গার্ডিয়ান ছিল না। ছিল না। ছিল না। ছিল না। আর আমার চাচাতো বোন পরাধীন ছিল কারণ তার সাথে কি ছিল? গার্জিয়ান ছিল স্যার। গার্জিয়ান ছিল। সো সাবঅর্ডিনেট কনজাংশন গুলো হচ্ছে গার্জিয়ান। তারা যে ক্লজের আগে থাকবে তখন সেই ক্লজটাই হয়ে যাবে পরাধীন ক্লজ বা সাবঅর্ডিনেটেড ক্লজ। ঠিক আছে? এখন প্রথম সেন্টেন্সে আপনারা দুইটা সেন্টেন্স ক্লজই পড়ে দেখেন কোন ক্লজের আগে আপনার সাবঅর্ডিনেট কনজাংশনটা আছে। বলেন কোন ক্লজটার আগে আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে? স্যার ফার্স্ট ক্লোজটার সামনে ফার্স্ট। আছে। তা আমি বলেছি সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে গার্ডিয়ানের মতো। তাহলে এখন বলেন কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? After Samuel comes back. হ্যাঁ, ভেরি গুড। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর পরের সেন্টেন্সে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? After he comes back, এটা তো মনে রাখবেন সাবঅর্ডিনেট ক্লজটা যদি সেন্টেন্সের শুরুতে বসে তখন অবশ্যই কি দিতে হবে? কমা আর সাবঅর্ডিনেট ক্লজটা যদি সেন্টেন্সের শেষে বসে তখন কমা দেয়া দরকার নেই। দরকার নেই মানে কি? যাবে কমা না। হবে স্যার, হ্যাঁ। হুম। এইবার একটা জিনিস খেয়াল করেন সাবঅর্ডিনেটের সাথে কোঅর্ডিনেটের কত বড় একটা পার্থক্য আছে কমা নিয়ে। এখানে যদি আমি এন্ড দিতাম তাহলে এখানে অবশ্যই কমা হতো। দিতে হতো। হ্যাঁ। তো এই কমাটাই হচ্ছে সাবঅর্ডিনেটের সাথে কোঅর্ডিনেটের একটা বিশাল পার্থক্য, মনে থাকবে। জি স্যার। যদি মনে নাও থাকে আপনাদেরকে বিসিএস এর একটা প্রশ্ন দেই। আহ, হুবহু তো মনে নাই, এমনি লিখি। বলেন ওয়াক ফাস্ট এলস ইউ উইল মিস দ্য ট্রেন। এলস কি কোঅর্ডিনেট কনজাংশন নাকি সাবঅর্ডিনেট কনজাংশন? What? কোঅর্ডিনেট কনজাংশন। Subordinate. সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট হ্যাঁ। তো সাবঅর্ডিনেট কনজাংশন যদি হয় তাহলে কি এলস এর আগে কমা হবে নাকি হবে না? Subordinate হলে তো হবে না ও আবার কোঅর্ডিনেট হলে হবে না। স্যার। আমার প্রথম প্রশ্ন এলস সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট? আবার ভালো করে চিন্তা করে বলেন। কোঅর্ডিনেট কয়টা ছিল? সাতটা। সাতটা। তো এই 7টার মধ্যে এটা আছে? না স্যার। তাহলে এটা কি কোঅর্ডিনেট না সাবঅর্ডিনেট? সাবঅর্ডিনেট। তাইলে এখান এটা যদি সাবঅর্ডিনেট হয়
কমা হবে নাকি হবে না? কমা হবে না। আচ্ছা, এখন প্রশ্ন তো করছেন কমা হবে না, ঠিক আছে। এই যে সেন্টেন্সটা বিসিএস এর প্রশ্ন যেভাবে আসছে সেটা হচ্ছে, এই সেন্টেন্সটা দিল, দেওয়ার পরে বলল এটা কি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, উত্তর কি দিবেন? প্রশ্নটা এভাবেই ছিল, কমাও ছিল, কনজাংশনও ছিল, উত্তর কি দিবেন? এটা তো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হলে তো কমা হবে না। কারণ স্যার ওয়ার্ক ফার্স্ট এর সামনে তো ইউ সাবজেক্টটা মেবি উজ্জ্ব আছে। হ্যাঁ, ইউ থাকলো সমস্যা নেই, ইউ ওয়াক ফাস্ট এলস ইউ উইল মিস দ্য ট্রেন। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স কেমনে হয়? কমপ্লেক্স সেন্টেন্সে কি সাবঅর্ডিনেট ক্লজ এর আগে কমা বসে? এলস হচ্ছে কনজাংশন, তো ইউ আর উইল তো মিস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে তার আগে কি কমা বসার কথা? তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ কেমনে হয়? হয়? না স্যার, তাহলে এটা কি কমপ্লেক্স না কম্পাউন্ড? স্যার ক্লিয়ার করলে বলেন, মাথায় আসতেছে না। দেখেন, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স না। কেন কমপ্লেক্স না? কারণ এলস যদি সাবঅর্ডিনেট কনজাংশন হতো তাহলে তার আগে জীবনেও কমা বসতো না, এতটুকু বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন প্রশ্ন হতে পারে, আমি যদি আফটারের আগে একটা কমা দিই তাহলে আফটার কি কোঅর্ডিনেট কনজাংশন হয়ে যাবে? ঠিক যেভাবে এলস এর আগে আমি একটা কমা দিয়ে এটাকে কোঅর্ডিনেট কনজাংশন বানাই ফেলছি। এরকম কি প্রশ্ন মনে আসতে পারে? জি স্যার। এই আমার কথা কি বোঝা যাচ্ছে সবার? জি স্যার। জি আচ্ছা, স্যার। তো আসলে যে কোনো কনজাংশনকে, যে কোনো সাবঅর্ডিনেট কনজাংশনকে আপনি কমা দিয়ে কোঅর্ডিনেট বানাতে পারবেন না। তো এটার ক্ষেত্রে যে রুলটা অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট। কি বললাম? কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট। তো দেখেন এখানে ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, না হলে তুমি মিস করবা। তো হাঁটার সাথে এখানে একটা রিলেশন আছে, এটা কারণ আর এটা হচ্ছে ফলাফল। তো কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে আপনার কোনো কনজাংশন যদি থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে কোঅর্ডিনেট বানাতে পারেন। তার মানে এলস এর আগে যদি আপনি এখানে কমা দেন, এলস হবে কোঅর্ডিনেট কনজাংশন। আর এলস এর আগে যদি এখানে কমাটা না দেন তাহলে এলস হবে সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক এই এই কমার কারণে এই সেন্টেন্সটা কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে স্যার এই তাহলে কি কমপ্লেক্স হয়ে যাবে? কমা বাদ দিলে কমপ্লেক্স হয়ে যাবে। মজা না বিষয়টা? কমার কত বড় দায়িত্ব দেখছি। বুঝতে পারছি স্যার তাহলে। ভেরি গুড। এইবার আসেন, সাবঅর্ডিনেট কনজাংশন তো আমরা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সরি, কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ আমরা শিখবো না, কোরিলেটিভের জায়গায় আপনাদেরকে আমি আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। মোটামুটি এটার সাথেও আমরা পরিচিত। এগুলো কোনগুলা দেখেন, এগুলা হাউএভার, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, আদারওয়াইজ, মোরওভার, এই টাইপের ওয়ার্ড গুলোর সাথে আপনারা মোটামুটি একটু পরিচিত।
এই কনজাংটিভ অ্যাডভার্ব গুলা দিয়ে যখন আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করব, তখন আসলে পাংচুয়েশনটা কেমন হবে এটা আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কনজাংটিভ অ্যাডভার্ব দিয়েও আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের মতো দুইটা ক্লজকে যুক্ত করতে পারি। কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে আমরা ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করতে পারি না। এখন দুইটা ক্লজকে যুক্ত করার জন্য আমরা কিভাবে পাংচুয়েশন ব্যবহার করব দেখেন। চারোটা সেন্টেন্স একটু ভালো করে পড়েন, আমি এরপর রিড করে দিব। পড়েছি স্যার। এই কনজাংটিভ অ্যাডভার্ব গুলো দ্বারা যখন আমরা দুইটা ক্লজকে যোগ করব, খেয়াল করেন প্রথম সেন্টেন্সটা শেষ হয়েছে, এখানে আমি ফুল স্টপ ব্যবহার করলাম, এরপর কনজাংটিভ অ্যাডভার্বটা লিখলাম, তারপর একটা কমা দিলাম। এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সে এখানে ফুল স্টপ দিয়েছি, দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে ফুল স্টপের জায়গায় কমা ইউজ করেছি, সেমিকোলন ইউজ করেছি। এখানে কমা ছিল, এখানেও কমা আছে। এর বাইরে এই দুইটা সেন্টেন্সে আরেকটা ছোট পার্থক্য আছে। পার্থক্যটা কি বলবেন তো? পার্থক্যটা হচ্ছে এখানে টিটা ক্যাপিটাল আর এখানে টিটা কি? স্মল লেটার। স্মল লেটার। এরপরে 3 নাম্বার রয়েছে কনজাংটিভ অ্যাডভার্বটাকে আমরা যদি সাবজেক্ট আর ভার্বের মাঝখানে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা পারবো। সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে একটা কমা দিতে হবে, কনজাংটিভ অ্যাডভার্বের পরে একটা কমা দিতে হবে। এরপরে লাস্ট যে ওয়েটা, এটা মোটামুটি আমরা পরিচিত না, সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা লিখলাম, এরপর দ্বিতীয় সেন্টেন্সটা লিখলাম, কমা দিয়ে কনজাংটিভ অ্যাডভার্ব। এই 4টা ওয়েতে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ,
আপনার 2 নাম্বার সেন্টেন্সটার মতো বাক্য প্রায় নিউজ পেপারে পাই, কিন্তু স্যার এটার মিনিং করতে গেলে কেন জানি মানে এলোমেলো হয়ে যায়, কোথা থেকে মিনিং করব বা মানে হিজিবিজি হয়ে যায় আর কি। মিনিং করতে বলতে বাংলা অনুবাদ করতে? জি স্যার, মানে এলোমেলো হয়ে যায়, এরকম কেন? বাক্য প্রায় পাওয়া যায় 2 নাম্বার সেন্টেন্সটার মতো। আমাদের ব্যবসায়ের সফলতা চূড়ান্তভাবে নির্ভরশীল কিসের উপর? আমাদের কাস্টমারদের উপর। তাই আমাদের উচিত তাদের সাথে সম্মানের সাথে ব্যবহার করা। ঠিক আছে? মানে এখানে হয়তো স্যার সেন্টেন্সটা ইজিলি আছে, কিন্তু নিউজ পেপারে মানে একদম ইয়া ভাবে থাকে, বোঝা আমার জন্য কষ্টকর হয়ে যায় আর কি। আরেকবার বলবেন, বুঝতে পারিনি। বললাম স্যার, হ্যাঁ, এখানে সেন্টেন্সটা তো বা ইজিলি মিনিং দেওয়া আছে যেন বুঝতে পারতেছি, কিন্তু নিউজ কিরে আপনার পেপারে কথা কোনো আমার কোনো কাছে সময় কেটে এই টাইপ আসছে সেম কেন? এই টাইপের সেন্টেন্স থাকে, ওটা বোঝা ওটা কষ্টকর হয়ে যায়। ভাই, কথাটা কেন জানি কেটে আসছে আমার কাছে। বাকিদের প্রবলেম হচ্ছে কিনা আমি জানি, আমার কথাটা কেটে আসছে। যে আরেকবার কাইন্ডলি, সরি। স্যার নেট প্রবলেম মনে হয়। হতে পারে, আমারও নেট প্রবলেম হতে পারে, ওটার কারণে জিজ্ঞেস করি। হ্যাঁ, কাইন্ডলি আরেকবার। স্যার বলেছি যে এইখানে হয়তো বা সেন্টেন্সটা মানে মিনিং সহজে বোঝা যাচ্ছে, বা ওয়ার্ড গুলোর মিনিং সহজ, কিন্তু নিউজ আচ্ছা, পেপারে মানে কিছু নিউজ পেপারে নিউজ পেপারের ক্ষেত্রে ওয়ার্ড ব্যবহার নিউজ পেপারের ক্ষেত্রে ওয়ার্ড গুলা কঠিন হয়, কিন্তু এখানে সহজ। বিষয়টা এরকম হয়েছে, তাই তো? হ্যালো। জি স্যার। তো এই ক্ষেত্রে তো আসলে আপনার ওয়ার্ড স্টকটাই তো জানা লাগবে। এখানে গ্রামারের তো আসলে কোনো দোষ নেই। আমি আসলে গ্রামারের তো কোনো দোষ দেখছি না। আপনাকে জানতে হবে ওয়ার্ডের মিনিং, এর বাইরে তার কোনো সুযোগ নেই। কারণ ওটা তো মুখস্থের বিষয় বা ব্যবহারের বিষয় নাকি? গ্রামাটিক্যাল যদি কোনো প্রবলেম থাকতো আমি বলে দিতাম। ওকে। স্যার তার মানে স্যার এখানে কি ওই উপরের প্রথম সেন্টেন্স আর দ্বিতীয় সেন্টেন্স ফুল স্টপ এবং কমার মধ্যে আসলে মিনিং এর কোনো পার্থক্য হবে না? এইটা একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে ফুল স্টপ এবং কমার মধ্যে মিনিং এর কোনো পার্থক্য হবে। তো আপনার জি স্যার, জ্ঞাতার্থে এটাই বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আপনার আপনার জ্ঞাতার্থে প্রথমেই বলছি, চারোটা বাক্যের মিনিং এক। এতটুকু কি ওকে? জি স্যার, তাহলে বুঝতে পারছি। ওকে। সেকেন্ড বিষয় হচ্ছে, দুইটা বাক্যকে যোগ করার জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি, সরি, কনজাংশন যেমন ব্যবহার করে থাকি, সেমিকোলনও ব্যবহার করে থাকি। এতটুকু কি বোঝা গেছে? হ্যালো। জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এখন একটা মজার বিষয় বলি। এখানে সেমিকোলন আছে, সো দেয়ারফর যদি আপনি নাও দেন, দুইটা বাক্যকে কানেক্ট করার জন্য কিন্তু এই সেমিকোলন যথেষ্ট। এতটুকু কি বোঝা গেছে? হ্যালো, উনি কোথায়? তার মানে স্যার, তার মানে হচ্ছে যে সব সেন্টেন্সেই এন্ড এরকম এর পরিবর্তে সেমিকোলন দিয়ে আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, দুইটা দুইটা সেন্টেন্সকে আপনি সেমিকোলন দিয়ে যোগ করতে পারেন। এতটুকু তো ওকে, তাই না? স্যার ওকে, কিন্তু শর্ত হচ্ছে দুইটা সেন্টেন্স ক্লোজলি কানেক্টেড হতে হবে। কি বললাম? ক্লোজলি কানেক্টেড হয়ে যাবে। এখন আপনি কেমনে বুঝবেন যে এই দুইটা সেন্টেন্স ক্লোজলি কানেক্টেড? এটা তো আপনার বোঝার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা সেমিকোলন দিলেও কনজাংশনটা ব্যবহার করে ফেলাটা কি বেটার, তাই না? জি স্যার। আচ্ছা, আবার এখানে কিন্তু আপনি ফ্যান ভয়েস কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে পারবেন না। কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হলে আবার কমা দিতে হবে। সেমিকোলন দিয়ে আপনি এন্ড, ফর এগুলো ব্যবহার করবেন, এগুলো আবার যাবে না। শুধুমাত্র কনজাংটিভ অ্যাডভার্ব গুলাই ব্যবহার করতে পারবেন। সাবঅর্ডিনেট কনজাংশন তো ব্যবহার করার সুযোগই নেই।
তার মানে সেমিকোলন থাকার পরও আপনি কোন টাইপের কনজাংশন ব্যবহার করতে পারছেন? শুধুমাত্র কনজাংটিভ অ্যাডভার্ব গুলো মাথায় রাখবেন। এই জায়গায় গ্রামারটা একটু ডিফারেন্ট। আচ্ছা, আর প্রশ্ন আছে? স্যার নট অনলি বাট অলসো এই ধরনের কনজাম্পশন গুলো তো একটু ভাগ করে গেছে মনে হয়। ওগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। আমি তো শুরুতেই বলছি ওটা পড়ানোর দরকার নেই, ওটা সেম। ওটা মানে স্যার সেফ আপনি, ওটা নিয়ে আপনার প্যারা নাই। যেটাতে প্যারা নেই ওটা আমি পড়াই নাই আর কি। ওই জন্য। যেগুলো তো ঝামেলা আছে ওগুলো পড়াইছি। আচ্ছা, হ্যাঁ। কি রে, আমি এতক্ষণ ধরে কনজাংশনই পড়াইলাম। আসেন, এখন আমরা এগ্রিমেন্ট পড়বো। এখন এগ্রিমেন্ট জিনিসটা কি? এগ্রিমেন্টের বাংলা অর্থ কি? চুক্তি। চুক্তি। ভেরি গুড, চুক্তি বা মতের মিল, তাই তো? যেমন এগ্রিমেন্ট আমরা ইংরেজিতে কখন ব্যবহার করি? দুইজন ব্যক্তি বা বস্তু সমজাতীয় জিনিস করবে অথবা করবে না, এই ধরনের কোনো বিষয় থাকলে সেটাকে আমরা এগ্রিমেন্টের স্ট্রাকচারে ফেলতে পারবো। আমি কিছু এক্সাম্পল দিই। যেমন মনে করেন আমি ভাত খাই, তুমি বিরিয়ানি খাও, দুইজনের মধ্যে মিল আছে? নাই স্যার। এটা এগ্রিমেন্ট হবে না। আমি ভাত খাই, তুমি ভাত খেয়েছিলে, দুইজনের মধ্যে মিল আছে? চিন্তা করেন মিল আছে কিনা। নাই স্যার। 2 মিনিট দাঁড়ান। তো আমি ভাত খাই, তুমি ভাত খেয়েছিলে, এখানেও দুইজনের মধ্যে মতের মিল নাই। কেন মিল নাই? কারণটা হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স। যদি বলি আমি ভাত খাই তুমি ভাত খাও না, এখানে কি মিল আছে? নাই স্যার। কারণ আমি একটা কাজ করি তুমি সেটা করো না, তার মানে এখানেও দুইজনের মধ্যে মতের মিল নাই। সো এটাও এগ্রিমেন্ট হবে না। দ্যাট মিনস দুইজন ব্যক্তি বা বস্তু একই সময়ে সমজাতীয় জিনিস করতে হবে, এটা এক ধরনের মতের মিল। অথবা দুইজন ব্যক্তি বা বস্তু একই সময়ে সমজাতীয় জিনিস করবে না, এটাও একটা মতের মিল। এখন আমরা কিছু সেন্টেন্সে চলে যাব। দেখেন, আই প্লে ক্রিকেট ইউ প্লে ফুটবল, মতের মিল আছে না নাই? নাই স্যার। তাহলে এটা এগ্রিমেন্ট হবে না। আই প্লেড ক্রিকেট ইউ প্লে ক্রিকেট, এটাতে এগ্রিমেন্ট হবে। না স্যার। আই প্লে ক্রিকেট ইউ সিং এ সং, হবে না স্যার। আই প্লে ক্রিকেট ইউ ডোন্ট প্লে ক্রিকেট, এটা হবে না। এটা হবে না স্যার। হবে না। এখন যদি বলি আই প্লে ক্রিকেট ইউ প্লে ক্রিকেট, এটা কি হবে নাকি হবে এটা না? হবে। এটা হবে হবে। স্যার। ভেরি গুড, এটা হবে। এখন
যদি মতের মিল থাকে তাহলে দুইটা সেন্টেন্সকে আমরা মার্জ করে একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারি। কয়টা সেন্টেন্স? একটা সেন্টেন্স একটা সেন্টেন্স। এখন সেটা কিভাবে আনবো? প্রথম যে বাক্যটা আছে আই প্লে ক্রিকেট, এটা হুবহু বসাই দিতে হবে। বসাইলাম। সেকেন্ড বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম বাক্যটা বসানোর পরে কমা দিয়ে একটা এন্ড দিতে হবে, কারণ একটু আগেই শিখছি আমরা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুইটা ক্লজকে যোগ করলে তার আগে অবশ্যই কমা দিতে হয়। এটা কি বোঝা গেছে? এখনো কঠিন কিছু করি নাই, প্রথম বাক্যটা লিখে দিয়েছি, এরপরে কমা দিয়ে একটা এন্ড বসাইছি। এতটুকু ওকে কিনা? ওকে স্যার। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট বসবে। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ কে বসাইলাম। এরপরে যে কাজটা করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু বা ডাস। সো ইউর সাথে ডু বসে অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট পর্যন্ত বসলো অনায়াসে, এরপর একটা ডু বসলো অক্সিলারি ভার্ব, আর এরপর আপনি টু বা অলসো যে কোনো একটা বসাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসটা কি সহজ না কঠিন? কঠিন হলেও বলেন, সহজ হলেও বলেন। বুঝেন নাই মনে হয় আপনারা। তাসনিম হ্যাঁ লিখেছে, বুঝি নাই স্যার। হ্যাঁ অবশ্যই, না বুঝলে তো আমি আবার বুঝাবো। তাসনিম আমার সাথে কি কথা বলা যাবে? জি স্যার। হ্যাঁ বলেন, আপনার কোন অংশটুকু বা কোন জায়গায় আপনার ঝামেলাটা হচ্ছে এই সেন্টেন্সটার ক্ষেত্রে? স্যার এন্ডের আগে যে কমাটা বসছে ওটা বুঝি না। ও আচ্ছা, এন্ড এর আগে যে কমাটা বসছে এটা আপনি বুঝেন নাই। একটু আগে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন পড়েছি, ওটা কি বুঝেছিলেন? জি স্যার। কোঅর্ডিনেটিং কনজাংশন কয়টা ছিল? 7টা। 7টা। তো তার মধ্যে কি এন্ড ছিল নাকি ছিল না? ছিল। তো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন আমরা দুইটা ক্লজকে যোগ করব তখন তার আগে কি আমি কমা দিতে বলেছিলাম তখন, নাকি বলি নাই? জি স্যার বলেছিলেন। তাহলে এন্ড যদি কোঅর্ডিনেটিং কনজাংশন হয়, এটা যদি একটা ক্লজ হয় আর এটা যদি একটা ক্লজ হয়, তাহলে এটার আগেও কমা হওয়া উচিত না? জি স্যার এখন বুঝছি। ওকে, এবার আসেন আপনাদেরকে একটা গল্প বলি, একদম ফালতু একটা গল্প, এমনি পড়ার খাতির। ইউ হচ্ছে চিটাং ইউনিভার্সিটির টিচার, ডু হচ্ছে ব্যান ক্লাসরুম, আর টু বা অলসো হচ্ছে স্টুডেন্ট, চিটাং ইউনিভার্সিটির স্টুডেন্ট।
এখানে এই কয়টা ক্যারেক্টার আছে বলতে পারবেন? টি থেকে ও পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে কে বলতে পারবে এক চান্সে? কিরে আপনারা কথা বলেন না কেন? আর তিনটা মনে হয়। কম্পিউটার আছে বাসায়? না স্যার। আচ্ছা তাহলে আপনাকে আর বললাম না। এই কম্পিউটার কার আছে রে, নাকি কারো নাই? স্যার আমার আছে ল্যাপটপ। ভেরি গুড আপু, তাহলে আপনি বলেন এখানে কয়টা ক্যারেক্টার আছে? ক্যারেক্টার আমি এখন অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। আচ্ছা, ক্যারেক্টার মানে হচ্ছে প্রত্যেকটা সাইনকে একটা একটা ক্যারেক্টার বলে। টি একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, এখানে ও একটা ক্যারেক্টার, এই যে একটা স্ল্যাশ দেখতেছেন এটাও একটা ক্যারেক্টার। তাহলে টি থেকে ও পর্যন্ত কয়টা ক্যারেক্টার রয়েছে? টি থেকে ও 3টা। স্যার 13টা স্যার। এই টি থেকে এই লাস্টের ও পর্যন্ত 13টা। না, 1 2 3 4 5 6 7 8টা। 8টা ক্যারেক্টার, ভেরি গুড। তো এখানে ইউ হচ্ছে চিটাং ইউনিভার্সিটি টিচার, আর এখানে টি থেকে ও পর্যন্ত 8টা স্টুডেন্ট আছে। এই টি ও টু, এই প্রথম দুইজন হচ্ছে ফ্রন্ট বেঞ্চার, সামনের বেঞ্চের স্টুডেন্ট। এস ও, এরা হচ্ছে ব্যাক বেঞ্চার, লাস্টের বেঞ্চের স্টুডেন্ট। আর ও থেকে এল পর্যন্ত 7জন, এরা হচ্ছে মিড বেঞ্চের স্টুডেন্ট। তাহলে ইউ হচ্ছে চিটাং ইউনিভার্সিটির টিচার, আর এই 8টা হচ্ছে স্টুডেন্ট, তার মধ্যে প্রথম দুইটা ফ্রন্ট বেঞ্চার, লাস্টের দুইটা ব্যাক বেঞ্চার। এতটুকু কি বোঝা গেছে কাহিনী? এই আমার ফালতু গল্পটা কি বোঝা গেছে? জি স্যার। ভেরি গুড। এখন দেখেন, টিচার ক্লাস নিচ্ছে, হঠাৎ ক্লাসরুমের বাইরে আওয়াজ শোনা যাচ্ছে, এই মার মার কাট কাট দর দর, এরকম আওয়াজ। তো টিচার স্টুডেন্টদের উদ্দেশ্যে বললো, এই বাইরে কি হয়েছে দেখো তো। তো আমি আবারও বলছি, চিটাং ইউনিভার্সিটির টিচার আর চিটাং ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো টিচার যখন বললো বাইরে কি হয়েছে দেখো তো, তখন কোন স্টুডেন্টটা দৌড় মারবে? ফ্রন্ট বেঞ্চার, মিড বেঞ্চার, না ব্যাক বেঞ্চার? ব্যাক বেঞ্চের। চিটাং ইউনিভার্সিটি সম্পর্কে যাদের আইডিয়া তারা ভালো বলতে পারবে। সো ব্যাক বেঞ্চার গুলাই দৌড় মারবে। সো ব্যাক বেঞ্চার দৌড় মারলে আসলে কি হয়, আমরা আরেকটা নতুন রুল পাই। রুলটা কি? এই যে এখানে আই প্লে ক্রিকেট যেভাবে বসাই দিছি ঠিক সেম ভাবে বসাইলাম, এই কমা দিয়ে এন্ড এটাও বসাইলাম। এই যে ব্যাক বেঞ্চার দৌড় মারছে, এখানে দৌড় মারে চলে আসছে, আর টিচার স্টুডেন্টের জায়গায় চলে গেছে, বয়ে শেষ। ফালতু গল্পটা এখানে শেষ। দুই ভাবে আপনি এই সেন্টেন্সটা লিখতে পারেন, মানে এই সেন্টেন্সটাকে আপনি দুই ভাবে এগ্রিমেন্টের স্ট্রাকচারে ফেলতে পারেন। এইবার সবচেয়ে মজার বিষয়, এই দুইটা কি হ্যাঁ বোধক বাক্য নাকি না বোধক বাক্য? আবোধক বাক্য। হ্যাঁ। সো এই দুইটা যেহেতু হ্যাঁ বোধক বাক্য, এই কারণে এই এগ্রিমেন্টের স্ট্রাকচারটাকে বলা হয় অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। বুঝা গেছে? তাহলে এটা একটু দেখেন, বুঝছেন কিনা। এই এতটুকু।
এখনো কাছে কোন কিছু না। আচ্ছা, ওকে, এতটুকু ওকে। স্যার থার্ড সেন্টেন্সে যে দেওয়া আছে সো এম আই সাইডে কি ইনভার্সন অফ অ্যাডভার্বের নিয়মটা ফলো করছে এখানে? কিসের নিয়ম? স্যার এরকম একটা পড়াইছিলেন একটা মানে আগে ভার্ব তারপর সাবজেক্ট, এই দুই একদিন আগে যে একটা পড়াইছিলেন। ও ইনভার্সন, হ্যাঁ এটা আমি তো তখন বলেছি না, কয়েকটা কমন কেস অফ ইনভার্সন আছে, তার মধ্যে একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর একটা নেগেটিভ এগ্রিমেন্ট। যাক, মনে পড়ছে আপনার? মনে পড়ে? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। যাক, এটা ইনভার্সন কিন্তু কমন কেস। এবার আসেন, এই দুইটা সেন্টেন্স পড়েন, এই দুইটার মধ্যে কি মতের মিল আছে না নাকি নাই? ডোন্ট প্লে ক্রিকেট, ইউ ডোন্ট প্লে ক্রিকেট। আছে স্যার। দুইটাই নেগেটিভ, তাই তো? এবং দুইটা একই সময়ে একই কাজ করতেছে না। তার মানে এই দুইটাকেও কি আমরা এগ্রিমেন্টে ফেলতে পারবো নাকি পারবো না? পারবো স্যার। পারবো। এখন আমরা দেখি কিভাবে পারবো। ঠিক সেম কেস, এই প্রথম সেন্টেন্সটা হুবহু বসাই দিতে হবে, দিলাম। কোনো সমস্যা আছে? নাই স্যার। এরপরে কি দিতে হবে? কমা দিয়ে এন্ড। আবার সেম কেস, সাবজেক্টটা বসাই দিতে হবে, বসা দিলাম। এখানে অলরেডি অক্সিলারি ভার্ব আছে এবং সেটা নেগেটিভ, বসাই দিলাম। ডোন্ট আছে, ডোন্ট বসাই দিলাম। যেহেতু এটা নেগেটিভ এগ্রিমেন্ট, তাই এখানে কি হবে? আইদার। আর পজিটিভ হলে কি হইতো? অলসো বা টু। টু বা অলসো, ভেরি গুড। এবার আসেন এখানে আরেকটা ফালতু গল্প বলি। এই ইউ হচ্ছে আইআইইউসি ফিমেল ক্যাম্পাসের টিচার, মহিলা টিচার। হ্যাঁ, আর এই আইদার হচ্ছে মহিলা স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট। এখন টিচার ক্লাস নিচ্ছে, ক্লাসরুমের বাইরে হঠাৎ আওয়াজ, এই মার মার দর দর কাট কাট। এখন টিচার যদি বলে এই স্টুডেন্ট গুলাকে, 6টাকে, এ বাইরে কি হয়েছে দেখো তো, তখন আহ কোন ও স্টুডেন্ট দুইটা যাবে? ফ্রন্ট, মিড নাকি ব্যাক? ব্যাকেটটা যাবে। মেয়েরা তো ভাই গ্রুপে চলে, সবগুলাই যাবে, বুঝছেন? না গেলেও জোর করে হইলে যাবে। তাহলে এই আইদার পুরো সব স্টুডেন্ট সামনে চলে আসছে, এ টিচার লাস্টে চলে গেছে। এতটুকু ওকে কিনা? ওকে স্যার। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে মেয়েগুলো দরজার সামনে গিয়ে দাঁড়ায় আছে। তো টিচারে বলে যে কি হয়েছে? স্যার ওরা মারামারি করতেছে। তো টিচারে বলে যে থামতে বলো। তো ওরা দরজার থামো, টিচারে থামতে বলছে, কিন্তু তারপরেও তারা থামতেছে না, মানে বাইরে যারা মারামারি করতেছে ওরা। তো টিচার বললো এখানে একটা লাঠি আছে, নাও এই লাঠিটা নিয়ে ওদেরকে তাড়া করো। তখন এই মেয়েরা কি করছে? এই লাঠিটা নিয়ে তাড়া করা শুরু করছে। লাঠিটা কোনটা? নট। বোঝা গেছে এতটুকু? জি স্যার। এই নট প্লাস আইদার এটা যোগ হয়ে একসাথে কি হয়ে গেছে? নেইদার। নাইদার। আর নাইদারের পর দেখেন এখানে ডু, কারণ ডু এর সাথে একটা নট লাঠি ছিল, সেটা তো এখানে চলে আসছে, তাই না? আশা করি বুঝছেন। দেখি এটা সমাধান করেন। আই কান্ট সিং ওয়েল এন্ড
She can't either. দেও। হ্যাঁ she can't either এভাবে লেখা যায় এই চিল্লাচ্ছ কেন এভাবে লেখা যায় যায় স্যার, এটাও যাবে। ঠিক আছে আল্লাহ হাফেজ কারো কোনো প্রশ্ন থাকলে করেন নাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ